নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভা করলেন নরেন্দ্র মোদী, কিন্তু বাংলা মিডিয়ার বুকে বড় যন্ত্রণা, বিশেষ করে বাঁ দিকটায় মারাত্মক যন্ত্রণা। তার কারণ বাংলা মিডিয়ার একটা বড় অংশ, আমি আজকে এই নিয়ে কথা বলছি এই কারণে, যেদিন 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 4 তারিখ ছেড়ে দিন, 5, 6, 7, 8, 4 দিন ধরে ক্রমাগত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বাংলায় যে এবারের সরকার গড়াটা কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে খুব ডিফিকাল্ট। এবং এমন এমন বিষয়কে হেডলাইনে তুলে নিয়ে আসা হচ্ছিল যেন এই সরকার আর গড়তে পারবে না, এনডি জোট সরকারটা গড়বে। আপনারা জানেন বাংলা মিডিয়ার এখন প্রায় 90% তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলে। আনন্দবাজার বেসিক্যালি অ্যান্টি বিজেপি, তার স্ট্যান্স নিয়ে থাকে, তারা বেসিক্যালি প্রো কংগ্রেসি কাগজ, কিন্তু পোস্ট এডিটোরিয়াল পাতাটায় প্রতিদিন নরেন্দ্র মোদীকে নয় হিটলারের সঙ্গে তুলনা করা হয়, নয় মুসোলিনির সঙ্গে তুলনা করা হয়। সেটা তো তাদের এডিটোরিয়াল পলিসি হতে পারে, কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে একটা সরকার গড়তে পারে কি পারে না, কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে টাগ অফ ওয়ার চলছে, সেইগুলো বাছাই করতে গিয়েও সূত্র মারফত সংবাদ, এবং সেই সূত্র মারফত সংবাদে তারা বলছে, ক্রমাগত বলে গেছে যে এবার সরকারটা না গড়তে পারার সম্ভাবনাই বেশি। তার কারণ চন্দ্রবাবু নাইডুর মতো লোকজন রয়েছেন যিনি এনডিএ ছেড়ে অতীতে বেরিয়ে গেছেন, নীতিশ কুমারের মতো পল্টুরাম রয়েছেন যিনি আজকে বিজেপি তো কালকে তেজস্বী হতে পারেন, ফলে তো এই সরকার গড়াটা নেক্সট টু ইম্পসিবল। এবং করতে গিয়ে যেটা মারাত্মক দেখলাম, যে স্টোরিটা আমাকে একটু অবাক করেছে, সেটা হচ্ছে তারা বলতে শুরু করলো এমন একটা কথা যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সাংঘাতিক টাগ অফ ওয়ার চলছে নীতিশ কুমারের দলের সঙ্গে বিজেপি। স্বাভাবিক, নীতিশ কুমারের দল ইউনিফর্ম সিভিল কোড হয়তো চাইবেন না। আবার এর ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ জাতি গণনা সংক্রান্ত ব্যাপারে বিজেপির সঙ্গে তীব্র মতবিরোধ। প্রশ্নটা হলো, একটা সরকার যখন গড়ার জায়গা থাকে তখন যে কোনো রাজনৈতিক দল তার শরিক, তাদের সঙ্গে যে টাগ অফ ওয়ারটা চলে সেটা হচ্ছে মন্ত্রিত্বের সংখ্যা। আমি কটা মন্ত্রিত্ব পাবো, 2টো পাবো না 3টে পাবো না 4টে পাবো, এক। দ্বিতীয় যে জিনিসটা আসে সেটা হচ্ছে কোন ডিপার্টমেন্টের মন্ত্রিত্ব পাবো, সেইটা নিয়ে, অর্থাৎ আমি রেল পাবো না আমি কৃষি পাবো, এই নিয়ে একটা লড়াই চলে। তৃতীয় যেটা থাকে, পরবর্তীকালে সরকার গঠনের পর প্যাকেজ নিয়ে হয় যে আমার স্টেটের জন্য আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হব, আমার স্টেটের জন্য এই প্যাকেজ চাই। আবার বিহারের নীতিশ কুমার বলবেন আমার বিহারের জন্য এই প্যাকেজ চাই। চতুর্থ অবস্থানে আসে যে কোন কোন বিষয় নিয়ে মতান্তর হতে পারে, অর্থাৎ এই বিষয় নিয়ে বিজেপি একটা অবস্থান নিচ্ছে, জনতা দল ইউনাইটেড তারা একটা অবস্থান নিচ্ছে, বা তেলুগু দেশম আরেকটা অবস্থান নিচ্ছে, তখন সেটা নিয়ে আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়। এই চতুর্থ স্টেজের বিষয়টা আসা অনেকটা পর, যখন সরকার তৈরি হয়ে যায়, সরকারের মন্ত্রিসভা কাজ শুরু করে, তারপর যখন পলিসি মেকিং বৈঠক এনডিএর বসবে, তখন সেখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না, আমরা ইউনিফর্ম সিভিল কোড আমরা করতে দিতে চাই না, তখন নীতিশ কুমার বলতে পারে। কিন্তু সরকার যেদিকে নির্বাচিত হলো, এবং এনডিএ সরকার যেখানে 292 নিয়ে নির্বাচিত হলো, যখন সরকার ক্ষমতায় যাবে কি যাবে না, যখন এনডি জোট থেকে বারবার করে বলা হচ্ছে না এই সরকার যেতে পারবে না, কেন এদের এককভাবে বিজেপির মেজরিটি নেই, সেই সময় থেকে বাংলা মিডিয়া শুরু করে দিল ইউনিফর্ম সিভিল কোড। সেই সময় থেকে বাংলা মিডিয়া শুরু করে দিল একদম নিয়ম করে, প্রত্যেক দিন আমি দেখছিলাম আনন্দবাজার এবং এই সময় পত্রিকা ইন পার্টিকুলার, তারাই হেডলাইনগুলো করছিল, যে বিষয়গুলো আলোচনার মধ্যেই আসেনি, আলোচনা আসার কথা নয়। খুব সিম্পল লজিক একটু ভালো করে দেখুন, একটা সরকার যখন ফরমেশনের জায়গায় জয়, যখন একটা ইন্ডিভিজুয়াল পার্টি যখন ইন্ডিভিজুয়াল মেজরিটি না পায়, যখন সে অন্যান্য শরিকদের ওপর ডিপেন্ডেন্ট হয়, তখন তার মূল জায়গা থাকে সরকারের সংখ্যা, এবং সেই সংখ্যা 272 থেকে এগিয়ে 292-এ দাঁড়িয়ে রয়েছে। তখন স্বাভাবিকভাবে তার শরিকদের খুশি করাটা একটা লক্ষ্য থাকে। এবং সেকেন্ড যে আলোচনাটা আসে সেটা হচ্ছে মন্ত্রিসভায় কতজন জায়গা পাবে। তৃতীয় যে জায়গাটা আসে, মন্ত্রিসভার পোর্টফোলিও কী হবে, পোর্টফোলিও নিয়ে লড়াইটাই কিন্তু মূল লড়াই। এবং ইস্যুসগুলো নিয়ে, যেগুলো নিয়ে পরবর্তীকালের লড়াই, সেই লড়াইগুলো যখন সরকার গঠন হয়নি তখন কিছুতে হয় না, কিছুতে হওয়া সম্ভব না, লজিক বলে হয় না, এবং হয়েও নি। অথচ সেইগুলোকে চাপিয়ে দিয়ে একটা ইমপ্রেশন তৈরি করার বাংলাদেশ চেষ্টা হচ্ছিল যে মোদি বোধহয় এবার সরকারটা করতে পারবেন না। আসলে অন্য কিছু না, বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা, কেন মমতা এই ন্যারেটিভটা বাংলায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরা সরকার গড়তে পারবে না। তারপর কি বললেন, যখন সরকার গড়ার মতো অবস্থায় হলো 9 তারিখের ঠিক আগে, তখন মমতার দলের পক্ষ থেকে বলা হলো 20-21 দিন সরকারটা বড় জোর টিকবে, অর্থাৎ সরকারটা যদি তৈরিও হয় তার আয়ু হবে 20-21 দিন।
আবার মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বললেন যে সরকার শেষ পর্যন্ত এনডি জোটই করবে, অর্থাৎ ইমপ্রেশনটা বাঁচিয়ে রাখা যে সরকার এনডি জোটে টিকবে না। কিন্তু বাংলা মিডিয়ার বুকে কেন এত যন্ত্রণা, এইটা আমাকে ভাবিয়েছে। আপনি দেখুন এই মুহূর্তে আপনাদের হেডলাইনটা দেখাচ্ছি, 272-এর চাপেই কি 72 জন মন্ত্রী। একটা সরকার তার ফুল ইউটিলাইজেশন অফ মন্ত্রিসভা করলো। ধরুন এটা যদি না করে মোদি গতকাল শপথ গ্রহণে 40 জন মন্ত্রী শপথ নিতেন, 30-32টা পদ ফাঁকা রাখতেন, তাহলে কি আনন্দবাজার হেডলাইন করতো? আনন্দবাজার অনলাইন তখন হেডলাইন করতো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস করতো, যে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা এককভাবে বিজেপি না থাকার জন্যই এই বাকি পদগুলোতে মন্ত্রী নিতে পারলেন না। এখন এইটা নিয়ে শুরু হলো লড়াই, এবং শেষ পর্যন্ত এটা কোথাকার জল কোথায় গড়ায় সেটা দেখুন। অর্থাৎ আমি আমার কনফিডেন্সটা দেখিয়ে ফুল মন্ত্রিসভা শপথ নিয়ে নিলাম, সেটা আমার মিডিয়া বাংলার মিডিয়া আমার ভালো লাগলো না। আবার যদি কম হতো তখন আমি তার ইন্টারপ্রিটেশন করতাম যে 272-এর চাপেই কি শেষ পর্যন্ত 272 পৌঁছতে পারলেন না বলেই কি বাকি 20-25-30 জন মন্ত্রীকে শপথ নিতে পারলেন না। আমি তো অন্যভাবে ভাববো ব্যাপারটা। মোদি তো এই স্মার্টনেসটা দেখিয়ে দিলেন যে দেখো আমি ফুল টিম নিয়ে আমি মাঠে নেমে যাচ্ছি খেলতে, এবার চলো খেলতে পারো কি না দেখো তোমরা আমার সঙ্গে। এটা আসলে বাংলা মিডিয়ার মমতার না পছন্দ। এখন মমতা যা পছন্দ করবে না বাংলা মিডিয়া তো তার বাইরে যাবে না, তার তো ভিন্ন গ্রহের জীব নয়। কারণ নবান্ন থেকে বিজ্ঞাপন, নবান্ন থেকে টাকা, এটা ওটা সুযোগ সুবিধা নানান কিছুর ওপর বাংলা মিডিয়া নবান্নের ওপর ডিপেন্ডেন্ট, এবং সেই অনুসারে কথা বলে। আর বিশেষ করে এবিপি অনলাইন, তার যিনি পরিচালক অনিন্দ্য জানাতো, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে গিয়ে দৌড়ন, শিল্প আনতেই দৌড়ন, ফলে তো আমরা সেগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমি ভাবছিলাম যে মোদির সরকার গঠনের জন্য মমতার বেশি কষ্ট না বাংলা মিডিয়ার বেশি কষ্ট? প্রশ্নটা রাখলাম। এই প্রতিবেদন আজকে দীর্ঘায়িত করবো না, শুধু বলবো যে নরেন্দ্র মোদী প্রথম দফার প্রথম স্পেলে খুব কনফিডেন্সিয়াল যে সিনিয়র লিডারদের তাদের কিন্তু শপথ নেওয়ালেন। খেয়াল করে দেখুন, রাজনাথ সিং নাম্বার 2 ইন দ্য চেয়ার ছিলেন, তারপরে ছিলেন অমিত শাহ, তারপরে ছিলেন নীতিন গডকরি, পরপর সিনিয়র লোকেদের এক একজনের, তারপরে নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, প্রত্যেকে শপথ নিলেন। কিন্তু অশ্বিনী বৈষ্ণব তিনি শপথ নিয়েছেন, পীযূষ গোয়েল তিনি শপথ নিয়েছেন, নাম্বার অফ বিজেপি স্টলওয়ার্ট লিডার্স তারা নিয়েছেন। কয়েকজন শপথ নিতে পারেননি, হয়তো পরবর্তীকালে রিশাফল হবে। যাই হোক, মূল কথা হচ্ছে আমার ক্যাবিনেটটা দেখে আমার মনে হয়েছে যে মোদি গতবার যে সিনিয়র কোর টিমটাকে তৈরি করেছিলেন এবং বিগ পোর্টফোলিওগুলো সম্ভবত তিনি সঙ্গে রাখবেন। এখনও দেখা যাক, এখন ওই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছয়নি। প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রক, অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, দিজ আর দ্য বিগ 4 ইস্যুস। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক এবং অর্থমন্ত্রক। আমার নিজের ধারণা নরেন্দ্র মোদী কিন্তু এবারে অন্যান্যদের কৃষি, রেল এসবগুলো কিছুটা রিল্যাক্স করুক। এই 4টে কোর টিম যেটার উপর সরকারের ভিত্তিটা দাঁড়িয়ে থাকে, সেই 4টে কোর ডিপার্টমেন্ট কিন্তু নিজের হাতে রাখার মতো ক্যাবিনেটটাকে ইতিমধ্যে সাজালেন এবং জেপি নাড্ডাকে পার্টি থেকে সরকারে নিয়ে এলেন। এটা একটা উত্তরণ বলা যেতে পারে। তার মানে জেপি নাড্ডার জায়গায় অন্য কেউ হয়তো বিজেপির সভাপতি হবে পরবর্তীকালে। এর আগে যেমন অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একসময় বিজেপির সভাপতি ছিলেন, তিনি বিজেপির সভাপতি থেকে মন্ত্রিসভায় এসেছিলেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তখন জেপি নাড্ডাকে সেখানে বিজেপির প্রেসিডেন্ট করা হয়েছিল। এবার জেপি নাড্ডাকে পার্টিতে নিয়ে আসা হলো, অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসা হলো। সেই জেপি নাড্ডার জায়গায় এবার নিশ্চিতভাবে বিজেপি তার সর্বভারতীয় সভাপতি সেখানে নিযুক্ত করবেন। অনগোয়িং প্রসেস এটা সেইভাবে চলছে। কিন্তু থেকে গেল সেটা হচ্ছে বাংলা মিডিয়ার বুকে ভীষণ ব্যথা, এবং এই ব্যথাটা যতটা না তাদের বুকের ব্যথা, মমতাকে খুশি করার জন্য এই বুকের ব্যথা। আপনার সেই হেডলাইনটা আমি পাশে ফেলে রেখেছি, দেখুন। এবিপি অনলাইন লিখেছে যে 272-এর চাপেই কি 72 মন্ত্রী করতে হলো। যদি 40 জন মন্ত্রী করতেন তখন কি লিখতেন? 272 জন্যই কি 40 জন মন্ত্রিত্বে থামতে হলো? আসলে কিছুতেই তারা খুশি নয়, এটা এমন নয়। আসলে আলটিমেটলি দিনের শেষে কালীঘাটের ওই ভদ্রমহিলাকে খুশি করার বিনিময় তাদের ডিভিডেন্ড পাওয়াটার জন্যই সাংবাদিকতা করা, এটাই হয়তো আলটিমেট। দেখা যাক, লক্ষ্য রাখবো আমরা মিডিয়ার দিকে। যখনই যা মিডিয়া এই ধরনের অসভ্যতা করবে সেগুলো আপনাদের কাছে তুলে আনবো। কিন্তু দিনের শেষে বাংলা মিডিয়াকে হতাশ করে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা করলেন, এবং আমার নিশ্চিত বিশ্বাস 5টা বছর এই মন্ত্রিসভা চলবে। তার বিরুদ্ধতা থাকবে, তার সমালোচনা থাকবে, তার মিডিয়া তার সমালোচনা করবে। কিন্তু মিডিয়া যখন কষ্ট পায়, যন্ত্রণা পায়, তখন বুঝতে হয়
তার ভেতরে অন্য কোনো যন্ত্রণা কাজ করছে, যে যন্ত্রণা কিন্তু তাদের বৈষয়িক ইন্টারেস্ট, তাদের বিজ্ঞাপনী ইন্টারেস্ট, তাদের আর্থিক ইন্টারেস্ট এবং অন্যান্য রাজনৈতিক সুযোগ সুবিধার ইন্টারেস্ট এবং পলিটিক্যাল ইন্টারেস্ট। অর্থাৎ একটা সংবাদ মাধ্যম যদি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে থাকে, তখন স্বাভাবিকভাবে অন্য দল ক্ষমতায় গেলে তার কষ্ট হয়। যেভাবে আনন্দবাজার গোষ্ঠী বেসিক্যালি কংগ্রেস ঘরানার গোষ্ঠী, তারা কংগ্রেস ক্ষমতায় এলে সব থেকে ধর্মনিরপেক্ষতা খুঁজে পায়, বিজেপি এলে সেখানে ধর্মনিরপেক্ষতা নয় সাম্প্রদায়িকতা খুঁজে পায়। ফলত আলটিমেটলি তাদের কষ্টটা অনেক বেশি এবং সেই অনুযায়ী তারা হেডলাইন করেছেন, যে হেডলাইনটা আরেকবার শোনাই আপনাদের। 272 করার জন্যই কি 72 জন মন্ত্রী? ভাবলেও কষ্ট লাগে। এই আনন্দবাজার শতবর্ষ প্রাচীন একটি প্রতিষ্ঠান, যার অবনমন এখন বড্ড বেশি চোখে লাগছে।